করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাকে শুনতে পাচ্ছ এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ। পড়ালেখা সিক্সার্স প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি আজকে তোমাদের সাথে, তোমাদের পৌরনীতি ইনস্ট্রাক্টর। এবং তোমাদেরকে আজকে তোমাদের যেই সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী আজকে তোমাদের প্রথম ক্লাস, অর্থাৎ পৌরনীতির 2টি ক্লাস হওয়ার কথা, সেখানে আজকে তোমাদের প্রথম ক্লাসটি হচ্ছে। এবং তোমাদেরকে আজকে আমি যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের 7ম অধ্যায় এবং আজকে তোমাদের সিলেবাসের প্রথম ক্লাস, অর্থাৎ পৌরনীতির প্রথম ক্লাস। তো আশা করছি তোমরা আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, এবং আমি এটাও আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, কারণ তোমরা জানো যে পড়ালেখা সিক্সার্স প্রোগ্রামে শেয়ার করলেও তোমাদের লাভ এবং ক্লাস করলেও তোমাদের লাভ। কারণ হচ্ছে তোমরা পড়ালেখার এই সিক্সার্স প্রোগ্রামে যারা ভালো রেজাল্ট করবে এবং হচ্ছে ভালো স্কোর গেইন করতে পারবে, তোমাদের কিন্তু 30 জনের জন্য আমাদের পুরস্কার থাকবে। এর বাইরেও তোমরা যারা লাইভ ক্লাসগুলো শেয়ার এবং মেনশন করবা, তোমাদের জন্য কিন্তু প্রায় 10 জনের জন্য টি শার্ট থাকবে। আমরা এটা অ্যানালাইসিস করে তোমাদের 10 জনকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আছি তোমাদের পৌরনীতির ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল। এবং তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, কে কোন জায়গা থেকে যে দেখছো আমাদের লাইভ ক্লাসটি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সব ঠিকঠাক আছে তো না? ভাই টি শার্ট কি আসলেই পাবো? সাবরিনা ইসলাম, অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে টি শার্ট পেয়েছে। আমরা গিভওয়ে প্রোগ্রাম ছিল আমাদের একটা, সেখানেও আমরা টি শার্ট পাঠিয়েছি স্টুডেন্টদেরকে এবং অনেকেই অলরেডি পেয়ে গেছে। একটু আগে একজনের পেজে দেখলাম, সে পেজ মেনশন করেছে। ওকে, টাঙ্গাইল থেকে দেখছে, সুনামগঞ্জ থেকে দেখছে আলিনা, এবং মাহিন যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ থেকে, ফাহমিদা আলম নোয়াখালী থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশের। এরপরে বিথি ইসলাম জুলহাস যুক্ত হয়েছেন। এক্সাম দেওয়ার জন্য কি ভর্তি হতে হবে? না, এক্সাম দেওয়ার জন্য কোনোভাবেই ভর্তি হতে হবে না। তবে এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে যখনই আমরা ঘোষণা করব, যারা ক্লাসগুলো করেছো তোমরা অবশ্যই সেই সময়ে এক্সাম দিতে পারবে। এক্সামের নিয়ম সহ আমরা যেদিন এক্সাম হবে সেদিন আমরা তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? তৌহিদা আক্তার রেনা বলেছে যে শেয়ার ডান। ওকে, ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছেন, মেহুয়া যুক্ত হয়েছে। ওকে, আমরা ক্লাসে চলে যাই, আর কথা না বাড়াই, ঠিক আছে? টাঙ্গাইল থেকে দেখছে ইমরান। ওকে ফাইন। ফ্রম কুমিল্লা বিতি বিনতে জোলহাস কুমিল্লা থেকে দেখছে। ঋতু আক্তার নরসিংদী থেকে দেখছে। তৌহিদা দেখছে আমাদেরকে সিলেট থেকে। সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি, আমি জানি না তোমাদের কী অবস্থা। হোসেন আলী প্রিয়াস আলীকে মেনশন করেছে। আশা করছি যে তোমরা, আচ্ছা সিলেট থেকে ভাইয়া পানিতে ভেসে যাচ্ছি, তাও এক্সাম প্রিপারেশন ছাড়ছি না। ভেরি গুড। আফরিন কলি, যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, সব কিছুরই কষ্ট আছে। তো তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, এটা তোমাদেরকে ধন্যবাদ দিতেই হয় এবং তোমাদের জন্য দোয়া থাকবে সবসময়, ঠিক আছে? নিশা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওমর ফারুক যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের আনোয়ারুল কবির স্যার আমাকে দেখছেন। মেহেরিমা সুলতানা শেয়ার করেছে। ওকে ফাইন, তাহলে ক্লাসে চলে যায়, আর কথা না বাড়াই। তোমরা ক্লাস চলাকালীন সময়ের জন্য অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা পরবর্তীতে যাতে ক্লাসটা দেখতে পারো, ওই জন্য তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। ডিটেলস ক্লাসে চলে যায়। আজকে তোমাদেরকে যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 7ম অধ্যায়। কারণ এটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে তোমরা জানো যে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে তোমাদের ইন্টারমিডিয়েট পরে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছরই যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেই অধ্যায়টা হচ্ছে এই 7ম অধ্যায়, অর্থাৎ সরকার কাঠামো থেকে। সরকার কাঠামো এবং সরকারের যে অঙ্গসমূহ আছে সেগুলো, সেই অধ্যায় থেকে তোমাদের প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। তো ডিটেলসে চলে যাই। সরকার কাঠামো কি বা সরকার কি, সেই বিষয়টা আমরা এখন জানবো। যে সরকার কাঠামো বা সরকার কি, সেটা যদি আমি বলি যে একটা রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা। কয়টা? ধরো একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের উপাদান কয়টা? 4টা। এক হচ্ছে কি, নির্দিষ্ট জনসংখ্যা থাকবে, নির্দিষ্ট জনসংখ্যা। এরপরে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, হ্যাঁ ভূখণ্ড থাকবে। এরপরে থাকবে হচ্ছে সার্বভৌমত্ব এবং সরকার। সার্বভৌমত্ব এবং কি, এরপরে চতুর্থ আছে সরকার। একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা। ধরো তোমাদেরকে একটা আমি উদাহরণ দেই, একটা বাস, আমি একটা উদাহরণ দিচ্ছি কি, বাস দিয়ে। হ্যাঁ, এটা একটা বাস।
তো বাসকে তুমি একটা রাষ্ট্র মনে করো, বাসকে তুমি কি মনে করো? রাষ্ট্র মনে করো। তাহলে বাসের যে ড্রাইভার যিনি থাকেন, অর্থাৎ চালক যিনি থাকেন, যিনি সামনে বসে গাড়িটা চালান, তো তাকে আমরা বলতে পারি যে সরকার। কি বলতে পারি? আমরা তাকে সরকার বলতে পারি। এখানে সরকার কাকে বলে এটার বিষয়ে বলতে গিয়ে অনেকে অনেক কথা বলেছে, ঠিক আছে? আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটু ধারণা দেই। সেটা হচ্ছে কি, যে সরকারকে আমরা দুই ভাগে বা দুই ধরনের ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে। অর্থাৎ একটা হচ্ছে সংকীর্ণ অর্থে, আর একটা হচ্ছে কি ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে বা ক্ষুদ্র অর্থে আমরা সরকার বলতে যেটাকে বুঝি, দেখো খেয়াল করো, যে সরকার বলতে আমরা সংকীর্ণ অর্থে বুঝি সরকারের তিনটি বিভাগ। এক হচ্ছে কি আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, তিন হচ্ছে বিচার বিভাগ। এই যে এটা হচ্ছে সংকীর্ণ অর্থে আমরা মনে করি যে সরকার হচ্ছে এই তিন বিভাগের সমন্বয়, ঠিক আছে? এই তিন বিভাগের কি সমন্বয়। তো অন্যদিকে যদি আমরা ব্যাপক অর্থে ব্যাখ্যা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে সরকার হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এর বাইরে, হ্যাঁ, সকল স্তরের জনসাধারণ বা জনগণ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে জনগণ এবং সরকারের তিনটি বিভাগ, এই বৃহৎ অর্থে হচ্ছে এটা। আর সংকীর্ণ অর্থে বলতে গেলে সেটা হচ্ছে শুধু আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে সরকার গড়ে ওঠে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা কিছু লেখা আছে, যে লেখার মধ্যে বলছে যে রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হলো সরকার। এরপরে বস্তুত রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, এটি নিতান্ত একটি তথ্যগত বা বিমূর্ত ধারণা। মনে রাখতে হবে, বিমূর্ত ধারণা হচ্ছে সেটা যেটা চোখে দেখা যায় না। আমরা আসলে রাষ্ট্রকে চোখে দেখতে পাই না, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রাষ্ট্রের বিদ্যমান উপাদানগুলোকে দেখতে পাই। রাষ্ট্রের বিদ্যমান উপাদানগুলো কি? যে রাষ্ট্রের এই যে তোমার দেখো যে জনসংখ্যা আছে, ভূখণ্ড আছে, হ্যাঁ, সার্বভৌমত্বকেও কিন্তু আমরা দেখতে পাই না। ভূখণ্ড বলতে আমরা ভূমিকে দেখতে পাই, রাষ্ট্রের যে উপাদান বা যেগুলো বস্তুগত উপাদান সেগুলোকে আমরা দেখতে পাই। রাষ্ট্র এটা আমাদের একটা চিন্তার জায়গা, রাষ্ট্র এটা আমাদের একটা বিমূর্ত ধারণা, মনে থাকবে। তাহলে রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, এটা নিতান্ত একটি তত্ত্বগত বা কি যে তোমার বিমূর্ত ধারণা। সরকার হলো রাষ্ট্রের একটি বাস্তব রূপ। কারণ কেন? যে সরকারের মধ্যে যারা দায়িত্ব পালন করে তারা তো বাস্তব, আমরা মানুষরাই তো সরকারের দায়িত্ব পালন করি আলটিমেটলি, তাই না? তো এই কারণে এটাকে একটা বাস্তব রূপ বলেছে। সরকারই হলো রাষ্ট্রের একটি কি রূপ? বাস্তব রূপ। তো এরপরে যদি আমরা আলোচনায় যাই, তার মানে রাষ্ট্র মানে রাষ্ট্রবিজ্ঞানী যারা সরকার কাকে বলে বা সরকার কি সেই বিষয়ে বলতে গিয়ে তারা কি বলছে দেখো, যে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশন। সরকার হচ্ছে একটা রাষ্ট্রের অর্গানাইজেশন বা সংগঠন। এরপরে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক উইলোবি কি বলেছে দেখো, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে। অর্থাৎ রাষ্ট্র যেটা চায় বা রাষ্ট্র যেটা ইচ্ছা করে সেই জিনিসটা বাস্তবায়ন করে কিসের মাধ্যমে? সরকারের মাধ্যমে। বুঝতে পারছো কিনা? রাষ্ট্র যেটা ইচ্ছা করে সেটা বাস্তবায়ন করে কার মাধ্যমে? সরকারের মাধ্যমে। এবং লাস্কি যে কথাটা বলেছেন যে সরকার হচ্ছে একটি রাষ্ট্রের মুখপাত্র, এই কথাটা দ্বারা যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে রাষ্ট্র যদি একটা বাস হয় তাহলে এই বাসের মধ্যে যিনি ড্রাইভারের দায়িত্ব পালন করেন, অর্থাৎ যিনি চালক, যাকে আমরা ড্রাইভার বলছি, সেই ড্রাইভারই হচ্ছে কে? যে সরকার। তার মানে হচ্ছে রাষ্ট্রকে সরকার যেদিকে নিয়ে যায় রাষ্ট্র সেদিকেই যাবে। রাষ্ট্রকে বহির্বিশ্বে সরকার যেভাবে প্রেজেন্ট করবে বহির্বিশ্ব আমাকে সেভাবে চিনবে। রাষ্ট্র যেভাবে পরিচালনা করবে সরকার, রাষ্ট্র সেদিকে পরিচালিত হবে, ঠিক আছে? সপ্তম অধ্যায় পড়াচ্ছি, ঠিক আছে? এটা মনে রাখা খুবই কষ্টকর। আচ্ছা, এটা মনে রাখার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে মেইন বই ভালোভাবে পড়তে হবে। এবং লাস্কি কি বলেছেন, লাস্কি সহজভাবে মনে রাখবে। লাস্কি বলেছেন যে রাষ্ট্র হচ্ছে একটা মুখপাত্র, যে সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র, ঠিক আছে? সরকার হচ্ছে কি? রাষ্ট্রের মুখপাত্র। এখানে এর বাইরে বেশি কিছু নাই। তো সাধারণত আমরা যেটা বুঝি, আমি তোমাদেরকে আবার বলছি যে সরকারের সংকীর্ণ অর্থে সরকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি? সরকারের তিনটি বিভাগ, আইন, শাসন এবং কি
বিচার বিভাগ। এটা হচ্ছে সরকার বলতে আমরা সংকীর্ণ অর্থে এই 3 বিভাগকে বুঝি, কিন্তু ব্যাপক অর্থে বা বৃহৎ অর্থে আমরা সরকার বলতে শুধু আইন শাসন বিচার বিভাগ নয়, সাথে তার যে জনসাধারণ বা জনগণ, এই জনগণ এবং আইন শাসন এবং বিচার বিভাগ সামগ্রিক অর্থে বৃহৎ অর্থে, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, সরকার বলবো। এখানে বলছে যে সরকার কাঠামো বলতে মূলত রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কাঠামোকে বোঝায়, কারণ সব দেশের সরকার একরকম হয় না। দেখো, আমাদের দেশে একরকম সরকার, আমেরিকাতে এক ধরনের সরকার, ইংল্যান্ডে আরেক ধরনের সরকার, এভাবে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা সরকার কাঠামো আছে। হ্যাঁ, সরকারের ক্ষমতা এবং কর্তৃত্ব দেখেই আমরা সরকারের কাঠামোটা বলতে পারবো। সরকারের কাঠামোটা কেমন, এটা কোন ধরনের সরকার, কেমন সরকার, সেটা আমরা বুঝতে পারবো কি দেখে, যে রাষ্ট্রের কর্তৃত্ব এবং হচ্ছে ক্ষমতা কাঠামো দেখে আমরা সেটা বুঝতে পারবো যে সরকারের হাতে ক্ষমতা আছে কি নাই, সেটার উপর ভিত্তি করে কিন্তু সরকারকে আবার বিভক্ত করা হয়। রাষ্ট্রের কর্তৃত্ব আছে কি নাই সেটার উপর ভিত্তি করেও সরকারকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। আমরা সরকারের শ্রেণী বিভাগে চলে যাই, এবং তোমরা জানো সরকার নিয়ে প্রথম দিকে যারা ভেবেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্লেটো এবং এরিস্টটল। অর্থাৎ প্রথম দিকের মানে তো বুঝতেই পারতেছো তোমরা। প্রথম দিকের মানে হচ্ছে হৃদয় কোরআন অনেক সমস্যার মধ্যে ক্লাস নিচ্ছি। আচ্ছা, ক্লাস নিচ্ছ না ক্লাস করতেছো? ড্রাইভার হলেন সরকার। হ্যাঁ, ড্রাইভার হচ্ছে সরকার, আসলেই ড্রাইভার হচ্ছে সরকার। হাবিব আমাদের অনেক প্রাক্তন স্টুডেন্ট, সে অলরেডি অনার্স করছে, কিন্তু তোমাদের সাথে ক্লাস করার জন্য সে যুক্ত হয়ে গেছে। স্বর্ণা বলেছে অনেকদিন পর ক্লাস করছি, আপনার দোয়ায় 60টি সৃজনশীল দিতে পারছে এবং কমন ছিল 80%। ধন্যবাদ সকল স্যারদের। ধন্যবাদ স্বর্ণা। ওকে, ও মাঝখানে মনে হয় ওর পরীক্ষা ছিল। যাই হোক, এখানে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। আমি ক্লাস করতে ঢুকলে আবার কমেন্ট তেমন একটা দেখতে পারি না বা দেখি না, ঠিক আছে? আমার মনে হয় যে তোমাদের অনেকের কনসেন্ট্রেশন ব্রেক হবে, এই জন্য হচ্ছে আমি তোমাদের কমেন্টসগুলো তেমন একটা দেখি না। তোমরা অনেকেই অনেকের মনের অব্যক্ত কথাবার্তা বলো। হ্যাঁ, ওকে, সরকারের শ্রেণী বিভাগে চলে যায়। সরকারের শ্রেণী বিভাগের কথা আসলে আমরা গ্রিক দার্শনিকদের মধ্যে অন্যতম 3 জন স্কলারের নাম একটু মনে করার চেষ্টা করবো। প্রথম হচ্ছে সক্রেটিস, যাকে বলা হয় যে প্রথম দিকের শিক্ষক। সক্রেটিসের ছাত্র ছিল হচ্ছে প্লেটো। হ্যাঁ, প্লেটোর ছাত্র ছিলেন কে? এরিস্টটল। তোমরা মনে রাখবা, ক্লাস থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? তো প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, আবার এরিস্টটলের ছাত্রও আছে। আমি এটা একটু মুছে ফেলি, এটা কেমন জানি দেখাচ্ছে। তো প্লেটোর ছাত্র কে? প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল। হ্যাঁ, সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র কে? এরিস্টটল। তোমরা বলো তো প্লেটোর গ্রন্থের নাম কি? সক্রেটিস তো গ্রন্থ লিখেননি, এটা আমরা জানি। তো প্লেটোর পরে এরিস্টটল। প্লেটোর গ্রন্থের নাম তোমরা অনেকেই পারবে। প্লেটোর একটা বিখ্যাত গ্রন্থ আছে। এরিস্টটলের ছাত্র কিন্তু আলেকজান্ডার। হ্যাঁ, সক্রেটিস গ্রন্থ লিখেননি। প্লেটোর গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক। এরপরে হচ্ছে এরিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে কি? দ্য পলিটিক্স। হ্যাঁ, দ্য পলিটিক্স। ওকে, এই দুটা গ্রন্থ আমরা মনে রাখবো। তো প্লেটো তার যে বিখ্যাত, তিনি একজন দার্শনিক ছিলেন। তো গ্রিক সভ্যতার মধ্যেই কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা খুব বেশি হয়েছিল প্রথম দিকে। তো সুপ্রতিষ্ঠিত দ্য রিপাবলিক গ্রন্থে তার নিজস্ব কল্পিত আদর্শ রাষ্ট্র, যেটাকে আমরা আইডিয়াল স্টেট বলি। হ্যাঁ, কি বলি? আইডিয়াল স্টেট। এই আইডিয়াল স্টেটের শাসক তথা সরকার সম্পর্কে আলোচনা করেছেন। তিনি সরকারকে 2 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ সরকারের শুদ্ধতার ভিত্তিতে। তিনি একটাকে বিশুদ্ধ সরকার বলেছেন, আর একটাকে বিকৃত সরকার বলেছেন, ঠিক আছে? তিনি সরকারকে 2 ভাগে ভাগ করেছেন, এটাকে বলছে যে কি? যে বিশুদ্ধ সরকার, আর একটা হচ্ছে কি? বিকৃত সরকার। ওকে, তো সক্রেটিসের বিভিন্ন ধ্যান ধারণাকে কিন্তু প্লেটো ব্যবহার করেছেন তার চিন্তা ভাবনার জগতে। তো সক্রেটিসের বিভিন্ন ধ্যান ধারণাকে প্লেটো তার চিন্তা ভাবনা, মানে তার লেখার মধ্যে ব্যবহার করেছেন। সক্রেটিসের বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে অন্যতম ভাবনা হচ্ছে যে সক্রেটিস কিন্তু একজন ফিলোসোফার কিং প্রত্যাশা করেছেন। ফিলোসোফার কিং, হ্যাঁ, ফিলোসোফার কিং মানে হচ্ছে কি? যে যিনি হবেন সবচেয়ে বেশি জ্ঞানী। অর্থাৎ দেখো, রাষ্ট্র সেই ব্যক্তি চালাতে পারবে। রাষ্ট্র, আমরা জানি যে রাষ্ট্র চালায় কে? রাষ্ট্র এখনকার সময়ে রাষ্ট্র চালায় হচ্ছে সরকার, কিন্তু একটা সময়ে সরকার ছিল না। সরকারের জায়গায় ছিল কে? রাজা। হ্যাঁ, রাজা বা রানী। তো এই গ্রিক সভ্যতার মধ্যে নারীদের আবার তেমন একটা ভালো অবস্থান ছিল না। নারীদেরকে দাসদের সমপর্যায়ে মনে করা হতো।
তো এই কারণে গ্রিক যেই রাষ্ট্রগুলো ছিল সেখানে যারা রাজা ছিল, যে সক্রেটিস, তাদের বিষয়ে বলতে গিয়ে তিনি বললো যে একজন রাজা হবে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি যিনি হবে একজন ফিলোসোফার কিং, অর্থাৎ যিনি দার্শনিক হবেন, অর্থাৎ যার চিন্তা ভাবনা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো সক্রেটিসের চিন্তা ভাবনাকে ব্যবহার করেছে প্লেটো। প্লেটো সেভাবে বিশুদ্ধ সরকার এবং বিকৃত সরকার বলেছেন। তিনি আদর্শ রাজ্যের কথা বা আদর্শ রাষ্ট্রের আইডিয়াল স্টেটের কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। তাহলে আইডিয়াল স্টেটের কথা কে বলেছেন? প্লেটো বলেছেন। তার গ্রন্থের নাম কি? দ্য রিপাবলিক। তাহলে প্লেটো সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন। এটাকে বিশুদ্ধ সরকার বলেছেন, আর এটাকে বলেছেন বিকৃত সরকার। এবার আসি এরিস্টটল। হ্যাঁ, গ্রিক ফিলোসোফারদের মধ্যে আরেকজন অন্যতম ব্যক্তিত্ব যাকে আমরা বলি যে এরিস্টটল, যিনি অনেকগুলো জ্ঞানের শাখায় তার অবদান ছিল এবং যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। যেহেতু তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলতেছি, তাহলে তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, যেহেতু তিনি পৌরনীতিরও জনক। তাহলে কে পৌরনীতির জনক? যে পৌরনীতির জনক হচ্ছে এরিস্টটল। ঠিক আছে, তো এখানে এরিস্টটল সরকারের শ্রেণী বিভাগের কথা বলতে গিয়ে তিনি সরকারকে 2টি নীতির ভিত্তিতে ভাগ করেছেন। একটাকে তিনি নিয়েছেন যে সংখ্যা নীতি, আর একটাকে নিয়েছেন হচ্ছে উদ্দেশ্য নীতি। অর্থাৎ তার কথা হচ্ছে কি, যে সংখ্যার ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে সংখ্যা নীতিতে তিনি আবার 3 ভাগে ভাগ করেছেন। একটাকে বলেছেন যে একজনের শাসন, যেখানে শাসক থাকবে একজন ব্যক্তি, আর এখানে কয়েকজন ব্যক্তি থাকবেন। হ্যাঁ, কয়েকজন কি ব্যক্তি থাকবেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বহুজনের শাসন, মানে যেখানে আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এখানে থাকবেন, বেশিরভাগ মানুষ। তো এখনকার সময়ে যদি আমরা বলি যে উদ্দেশ্য নীতির ভিত্তিতে তিনি আবার এগুলোকে 2 ভাগে ভাগ করেছেন। একটাকে বলেছেন যে স্বাভাবিক সরকার, আর একটা হচ্ছে কি বিকৃত সরকার। অর্থাৎ দেখো, সংখ্যার ভিত্তিতে তিনি একজনের, বহুজনের, কয়েকজনের ভাগ করেছেন, আর উদ্দেশ্যের ভিত্তিতে তিনি সরকারকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্বাভাবিক সরকার, আর একটা বিকৃত সরকার। তাহলে আমরা এটা জানতে পারলাম যে এরিস্টটল সরকারকে 2 ভাগে ভাগ করেছেন, একটা সংখ্যা নীতির ভিত্তিতে আর একটা উদ্দেশ্য নীতির ভিত্তিতে। যদি প্রশ্নে এটা জিজ্ঞেস করা হয় সংখ্যা নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন, তাহলে সেটা কিন্তু এইভাবে এটা আসবে। ঠিক আছে, তোমরা বলবা যে সংখ্যা নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারকে 3 ভাগে ভাগ করেছেন, আর যদি লক্ষ্য উদ্দেশ্য নীতির কথা বলে তাহলে সরকারকে 2 ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, তো এই হলো কথা, এই হলো হচ্ছে এরিস্টটলের কথা। তো এরিস্টটলের মতে তিনি যেভাবে আসলে সংখ্যা নীতি এবং লক্ষ্য উদ্দেশ্য নীতির কথা আমরা বললাম, তো সংখ্যা নীতির ভিত্তিতে তো আমরা জানলাম যে তিনি শাসকের সংখ্যাকেই ডিফাইন করেছেন। তিনি সেখানে একজন শাসকের ক্ষেত্রে এটাকে আমি আরেকটু উপরে তুলি, তখন তোমাদের কাছে এটা একটু ক্লিয়ার হবে। এখানে দেখো, সংখ্যা নীতির ভিত্তিতে তিনি যে সরকারকে 3 ভাগে ভাগ করেছেন, হ্যাঁ, এবং সেখানে শাসকের সংখ্যাটাই গুরুত্বপূর্ণ, এখানে কয়জন শাসক থাকবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপরে লক্ষ্য উদ্দেশ্য নীতির ভিত্তিতে তিনি সরকারকে যে কয়টা ভাগে ভাগ করেছেন তার মধ্যে তিনি আবার 2 ভাগে ভাগ করেছেন, বললাম না, যে স্বাভাবিক বলেছেন, এটাকে বলেছেন বিকৃত। তো স্বাভাবিকের ক্ষেত্রে তিনি যেটা মনে করেছেন সেটা হচ্ছে রাজতন্ত্র স্বাভাবিক, অভিজাততন্ত্র স্বাভাবিক এবং পলিটি হচ্ছে স্বাভাবিক। এবং তিনি মনে করেন যে সবচেয়ে ভালো সরকার ব্যবস্থা হচ্ছে পলিটি, আর সবচেয়ে বাজে ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কেন বাজে হলো? অর্থাৎ বহুজনের শাসনের বা অনেকের শাসনের মধ্যে তিনি পলিটিকে ভালো মনে করেছেন এবং খারাপ মনে করেছেন কোনটাকে? গণতন্ত্রকে তিনি খারাপ মনে করেছেন। ঠিক আছে, তাহলে তার মতে পলিটি হচ্ছে ভালো শাসন ব্যবস্থা, আর গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বাজে শাসন ব্যবস্থা বা খারাপ শাসন ব্যবস্থা। ঠিক আছে, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্বাভাবিক সরকার কোনগুলো? স্বাভাবিক সরকার হচ্ছে যে রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি। আর অন্যদিকে বিকৃত বলেছেন স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র এবং হচ্ছে গণতন্ত্র। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাজতন্ত্রকে ইংরেজিতে কি বলে, অভিজাততন্ত্রকে ইংরেজিতে কি বলে, পলিটিকে কি বলে। হ্যাঁ, তো রাজতন্ত্র মানে তোমরা বুঝতে পারছো রাজার শাসন ব্যবস্থা। অভিজাততন্ত্র মানে হচ্ছে একটা সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি যখন কোনো একটা এলাকা কি করে শাসন করে তখন সেটাকে অভিজাততন্ত্র বলে। পলিটি মানে হচ্ছে যেখানে মূলত নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখেন বা অংশ নেন, এবং সেই ক্ষেত্রে তারা যেটা যে জনগণের মতামতটাকে মেনে নেয়। এখন যেটা হয় সেটা হচ্ছে গণতন্ত্রকে বিকৃত বলেছেন এই কারণেই যে গণতন্ত্রের ক্ষেত্রে যেটা হয় যে রাষ্ট্রের মধ্যে, ধরো কেন বিকৃত বলেছে সেটা আমি তোমাদেরকে একটু বুঝাই।
সেটা এরিস্টটল কেন এটাকে বিকৃত বলেছেন। ধরো তুমি এমন একটা সোসাইটিতে বাস করো যেখানে 100 জন মানুষ আছে। কয়জন মানুষ? 100 জন মানুষ। ধরো তুমি এমন একটা সমাজে বাস করো যেখানে হচ্ছে 100 জন মানুষ আছে। 100 জন মানুষের মধ্যে ধরো 80 জন মানুষ হচ্ছে অশিক্ষিত, বা তারা হচ্ছে তোমার কোনোভাবে খুবই বিপর্যস্ত বা বিপজ্জনক, তারা মাদক সেবন করে বা মাদক ব্যবসার সাথে জড়িত অথবা অবৈধ ব্যবসার সাথে জড়িত। আর 20% মানুষ হচ্ছে তোমার মতো শিক্ষিত, ভালো, উত্তম চরিত্রের অধিকারী। এখন তোমরা বলো তো, গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে যদি নির্বাচন হয় এবং 80 জনের মধ্যে যদি একজন নির্বাচনে দাঁড়ায়, অর্থাৎ মাদকসেবীদের মধ্য থেকে কেউ যদি একজন নির্বাচনে দাঁড়ায়, এখানে 20 জনের মধ্যে থেকে তুমি যদি দাঁড়াও নির্বাচনে, তাহলে কে জয়ী হবে? সেটা হবে 80% মানুষ যেদিকে আছে সেদিকের মানুষেরাই জয়ী হবে। আলটিমেটলি সেটাই হচ্ছে। আমাদের সোসাইটিতে গণতান্ত্রিক ব্যবস্থা আছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে খারাপ মানুষগুলোই কিন্তু নির্বাচনে আলটিমেটলি জয় লাভ করতেছে। কেন? কারণ হচ্ছে গণতান্ত্রিক ধারায় বেশিরভাগ যেদিকে ভোট দিচ্ছে সেটাকেই আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এটাই হচ্ছে জনগণের রায়। তো এই কারণে এটাকে গণতন্ত্রকে তিনি বলেছেন যে তোমার বিকৃত ব্যবস্থা। আর পলিটিকে তিনি এটাকে ভালো বলেছেন, এটার পিছনেও তিনি যুক্তি দেখিয়েছেন। কারণ হচ্ছে পলিটির ক্ষেত্রে তিনি সরকারকে স্বাভাবিক হিসেবে তিনি মেনে নিয়েছেন। এরপরে একটু খেয়াল করো যে এখানে একজনে কমেন্টস করেছে স্বৈরতন্ত্র কি? স্বৈরতন্ত্র হচ্ছে মূলত আমরা অনেকটা এটাকে একনায়কতন্ত্র বলি না, একনায়কতন্ত্রকে তিনি স্বৈরতন্ত্র বলেছেন। একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র এটার মানে হচ্ছে যখন একজন ব্যক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে, জনগণের কথা শুনে না, এককভাবে সবকিছু পরিচালনা করে, তখন সেটাকে আমরা মনে করি যে স্বৈরতন্ত্র। ঠিক আছে? তো এরপরে আমরা লিককের একটা ছক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। লিকক আধুনিক সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, এটা নিয়ে আমি তোমাদেরকে একটু সময় নিয়ে কথা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই সরকারের বিভিন্ন ধরন সম্পর্কে তোমরা জানতে পারবে, আর যদি না শোনো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে না। আধুনিক সরকারকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, হয় তিনি নাম দিয়েছেন গণতন্ত্র, আর না হয় কি যে স্বৈরতন্ত্র। ঠিক আছে? তো লিককের এই ছকটা নিয়ে সমালোচনা আছে। কেন? কারণ তিনি আধুনিক সরকারকে দুই ভাগে যে ভাগ করেছেন, তিনি সেখানে একটা স্বৈরতন্ত্রকে মানে এখানে উল্লেখ করেছেন। এখানে স্বৈরতন্ত্র বলতে আমরা এটাকে একনায়কতন্ত্র মনে করব। ঠিক আছে? একনায়কতন্ত্র। তো অনেকে মনে করে যে লিকক হয়তো বা একনায়কতন্ত্রকে সাপোর্ট করে। ঠিক আছে? লিকক হয়তো বা একনায়কতন্ত্রকে কি মনে করে? যে সাপোর্ট করে বা একনায়কতন্ত্র একটা ভালো সরকার ব্যবস্থা মনে করে। তো এই কারণেই তিনি হয়তো বা সরকারকে ওইভাবে লিখেছেন। এই কারণে অনেকে এটাকে সমালোচনা করে। তিনি এখানে দেখো যে গণতন্ত্রকে আবার তিনি দুই ভাগে ভাগ করেছেন। একটা নাম দিয়েছেন হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, গণতন্ত্র আবার প্রজাতন্ত্র, একনায়কতন্ত্র কেমন হিবিজিবি ব্যাপারটা খুবই সিম্পল, এত হিবিজিবির কিছু নাই। দেখো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যেও গণতন্ত্র থাকে। ঠিক আছে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যেও কি থাকে? গণতন্ত্র থাকে। প্রজাতন্ত্র যতগুলো রাষ্ট্র পাবে সেখানেও কি থাকবে? গণতন্ত্র থাকবে। তার মানে গণতন্ত্র ছাড়া প্রজাতন্ত্র হয় না, আর গণতন্ত্র ছাড়া এক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হয় না। তার মানে দুইটার মধ্যেই গণতন্ত্র বিদ্যমান। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আমরা যদি রাজতন্ত্রের কথা বলি, অর্থাৎ রাজতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে উত্তরাধিকার সূত্রে রাজা বা রানী কি হয়? মনোনীত হয়। ঠিক আছে? রাজা বা রানী কি হয়? মনোনীত হয়। তো এখন কথা হচ্ছে রাজতন্ত্র কিভাবে আবার গণতন্ত্র হয়। দেখো, এখানে রাজতন্ত্র আবার দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে বিকৃত, অথবা যেটাকে আমরা বলি স্বাভাবিক, সেটাকে আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলি। এটাকে আমরা কি বলি? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর একটা হচ্ছে তোমার কি? নিরঙ্কুশ। অর্থাৎ নিরঙ্কুশ মানে বুঝো তো, অর্থাৎ যেখানে রাজা মানে অনেক ক্ষমতা প্রাপ্ত। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক আর একটা হচ্ছে কি? নিরঙ্কুশ রাজতন্ত্র। বুঝতে পারছো? তাহলে এখানে নিয়মতান্ত্রিক যেটা, সেখানের মধ্যে গণতন্ত্র থাকে, কিন্তু নিরঙ্কুশ যেটা রাজতন্ত্র, সেখানে কোনো ধরনের গণতন্ত্র থাকে না। তাহলে আমরা এটা বুঝলাম যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের মধ্যে গণতন্ত্র বিদ্যমান। এবার আসি প্রজাতন্ত্র কাকে বলে। তো প্রজাতন্ত্রের মধ্যেও গণতন্ত্র বিদ্যমান। দেখো, যে প্রজাতন্ত্র বলো অথবা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলো,
এখানে মেইন যে কথাটা সেটা হচ্ছে কি রাষ্ট্রপ্রধান অথবা রাজা, রাষ্ট্রপ্রধান বা রাজা। আমরা জানি যে রাষ্ট্রপ্রধান বা রাজাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা হয়, আর প্রজাতন্ত্রের মধ্যে কে হয়? রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি হয়। ঠিক আছে, তোমরা এটা তাও যদি না বুঝো আমি তোমাদেরকে আরেকটু সিম্পল ভাবে বুঝাই, সেটা হচ্ছে কি যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে রাজা আছেন এবং রাজা সবকিছু করতে পারেন না, সেই ধরনের রাজতন্ত্রকে বলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর প্রজাতন্ত্র হচ্ছে সেটা যে গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি কে, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মানে বুঝতেই পারতেছো তোমরা, রাষ্ট্রপতি মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান আর কি। তো যেই গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ কিংবা রাষ্ট্রপতি কি কার বলছি? জনগণের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, ওই ধরনের সরকার ব্যবস্থাকে বলে প্রজাতান্ত্রিক। এখন তোমরা বলো তো আমাদের দেশটা প্রজাতান্ত্রিক কিনা? আমাদের দেশটা প্রজাতান্ত্রিক কিনা? ঠিক আছে, আমাদের দেশটা হচ্ছে প্রজাতান্ত্রিক এবং অন্যদিকে গণতান্ত্রিক। কারণ যেই রাষ্ট্র প্রজাতান্ত্রিক সেটা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে, গণতান্ত্রিক না হলে তো সেটা হবে না, কারণ এটা গণতন্ত্রের প্রকার থেকেই আসছে। ঠিক আছে, এবার আসি সরকার যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, লিখক যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বলেছেন সেটাকে আবার তিনি দুই ভাগ করেছেন। একটাকে দিয়েছেন হচ্ছে সংসদীয়, আরেকটাকে তিনি প্রজাতন্ত্রের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছেন, সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। অর্থাৎ যেই সরকার ব্যবস্থা আইনসভা, আমরা জানি যে সরকারের তিনটি বিভাগ থাকে, আইন, শাসন এবং কি বিচার বিভাগ, এবং যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ সকল ক্ষমতার মালিক এবং আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, সেই সরকার বইকে বলে সংসদীয় সরকার। তাহলে দুইটাই আমরা বুঝতে পারলাম। অর্থাৎ যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে কি করে? নিয়ন্ত্রণ করে, এবং আইন বিভাগেই সকল ক্ষমতার মালিক, এই ধরনের সরকারকে বলা হয় সংসদীয় সরকার। এরপরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কোনটা? যেই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে, মানে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ এখানে আমরা যে আইন বিভাগ এবং শাসন বিভাগের কথা বললাম, অর্থাৎ যেই সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং এই যে শাসন বিভাগের যিনি থাকেন, শাসন বিভাগের প্রধান কে থাকেন? রাষ্ট্রপতি, সকল ক্ষমতার চর্চা করেন, সেই ধরনের সরকার ব্যবস্থাকে বলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আবার এগুলোকে ভাগ করেছেন, যেমন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র হবে একটি, এককেন্দ্রিক মানে বুঝো তো যে এই সরকার ব্যবস্থায় একটি মাত্র কেন্দ্র বিদ্যমান। যেমন আমাদের দেশে কেন্দ্র কয়টা? একটা। কেন্দ্র হচ্ছে কি? আমাদের দেশে কেন্দ্র হচ্ছে ঢাকা। হ্যাঁ, আবার আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি যে সেটা যুক্তরাষ্ট্রীয়। কিরকম? যে যুক্তরাষ্ট্রীয় মানে বুঝো তো, যুক্তরাষ্ট্রীয় মানে হচ্ছে অনেকগুলো প্রদেশ থাকবে, সেখানে একটি কেন্দ্র থাকবে, আবার কি থাকবে? প্রদেশ থাকবে। তাহলে দেখো যুক্তরাষ্ট্র মানে হচ্ছে একটা কেন্দ্র থাকবে এবং কি থাকবে? প্রদেশ থাকবে। তো সংসদীয় সরকার ব্যবস্থাকে তিনি এক নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থাকে এক ভাগে ভাগ করলেও প্রজাতান্ত্রিক ব্যবস্থায় সংসদীয় সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন, আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকেও তিনি দুই ভাগে ভাগ করেছেন। তো এই চিত্রটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে, বাট তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে আমরা এখান থেকে প্রশ্ন করব। তো ওভারঅল এইটুকু তোমাদের জন্য ইনাফ যে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে গণতন্ত্র সম্পর্কে আমরা জানবো। কি সম্পর্কে জানবো? গণতন্ত্র সম্পর্কে আমরা জানবো। গণতন্ত্র কি বা কাকে বলে, বা গণতন্ত্র কি, অর্থ, শব্দগত অর্থ কি, গণতন্ত্রের প্রকারভেদ কি, গণতান্ত্রিক ধারায় কি কি পরোক্ষ পদ্ধতি আছে, প্রত্যক্ষ গণতান্ত্রিক ধারায়, সেগুলো নিয়ে আমরা ডিটেলস এখন জানতে পারবো। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় যে সরকার ব্যবস্থা সেটাকে বলে কি? গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থার নাম কি? গণতন্ত্র। এই গণতন্ত্র পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্রে এখন প্রচলিত। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গণতন্ত্র কি? গণতন্ত্র কি? এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। গণতন্ত্র কি বা কাকে বলে সেটাতে আমরা যাব। তার আগে আমরা একটু গণতন্ত্রের উৎপত্তি বা যেখানে জন্ম নিয়েছে
গণতন্ত্রের জন্ম হয়েছে হচ্ছে অ্যাথেন্সে। প্রাচীন গ্রিক সভ্যতার নাম শুনেছ নিশ্চয়ই। প্রাচীন গ্রিক সভ্যতার মধ্যে অ্যাথেন্স যে নগরাষ্ট্র ছিল, সেই অ্যাথেন্সের মধ্যেই মূলত গণতন্ত্রের জন্ম হয়েছে। এই অ্যাথেন্সে যেই গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্রকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। কি গণতন্ত্র? প্রত্যক্ষ গণতন্ত্র। মনে রাখবা, অ্যাথেন্সে প্রত্যক্ষ গণতন্ত্রের জন্ম হয়েছে। আর চলমান বা বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। গণতন্ত্র হলো কি? জনগণের শাসন ব্যবস্থা। অর্থাৎ যেই শাসন ব্যবস্থার ক্ষমতার প্রকৃত মালিক জনগণ, তাকে গণতন্ত্র বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তুমি আসলে কিভাবে যে ক্ষমতার মালিক, তুমি কিভাবে আসলে ক্ষমতার মালিক? এটা হচ্ছে খুব সিম্পল। যে কিরকম? যে রাষ্ট্রের নির্বাচন হলে তুমি ভোট দিয়ে সরকার নির্বাচিত করতেছো। দ্যাট মিনস হচ্ছে তোমার ভোট সরকার, তোমার ভোট সরকার গ্রহণ নিচ্ছে। তার মানে তুমি যেই রাজনৈতিক দলকে ভোট দিচ্ছ, সেই রাজনৈতিক দলই কিন্তু সরকারের ক্ষমতায় আসবে। এই কারণে মনে করা হয় যে জনগণের ভোটই হচ্ছে প্রকৃত ক্ষমতার প্রয়োগ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে যেই সরকার ব্যবস্থায় বা যেই ব্যবস্থায় জনগণই হচ্ছে রাষ্ট্রের প্রকৃত মালিক, বা জনগণের শাসন ক্ষমতাই হচ্ছে যে প্রকৃত শাসন ক্ষমতা, সেটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। তাহলে তোমার একটা ক্ষমতা থাকবে, গণতান্ত্রিক দ্বারাই তোমার কি থাকবে? ক্ষমতা থাকবে। ক্ষমতাটা কিরকম? যে তুমি মানে এখানে দুই ধরনের ক্ষমতা হতে পারে, সেটাতে আমরা একটু পরে যাচ্ছি। যে গণতন্ত্র শব্দগত অর্থ দেখো, এখানে স্পষ্টভাবেই উল্লেখ করেছে যে প্রথম গ্রিক সভ্যতার মধ্যে বা গ্রিসের মধ্যে সর্বপ্রথম গণতন্ত্রের ধারণার উদ্ভব হয়েছে। এবং গ্রিসের কোথায়, আমি সেটা একটু আগেই বলেছি যে গ্রিসের অ্যাথেন্সেই গণতন্ত্রের ধারণার উদ্ভব হয়েছে। প্রাচীন গ্রিসের অ্যাথেন্সেই। হ্যাঁ, তো এখন শব্দগত অর্থ যদি আমরা বলি, যে ইংরেজি ডেমোক্রেসি শব্দটি আসছে ডেমোস এবং ক্রাটোস থেকে, যার অর্থ হচ্ছে, ডেমোস অর্থ হচ্ছে জনগণ, আর ক্রাটোস বা ক্রাটিয়ার অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। তো শব্দগত অর্থ বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি? জনগণের শাসন ক্ষমতা। তাহলে গণতন্ত্রের অর্থ কি? জনগণের শাসন ক্ষমতা। এবং সংজ্ঞা দিতে গিয়ে যারা রাষ্ট্রচিন্তাবিদ, তারা সংজ্ঞা দিতে গিয়ে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন। তারা বিশেষ করে হেরোডোটাস, তোমরা ইতিহাসের জনক হিসেবে হেরোডোটাসকে চিনো, তাই না? ইতিহাসের জনক। তিনি কি? ইতিহাসের জনক। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। এই হেরোডোটাস আজকে থেকে প্রায় 2500 বছর আগে তিনি একজন গ্রিক ঐতিহাসিক। ঠিক আছে, তো তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনগত কোনো শ্রেণী বা শ্রেণী সমূহের উপর ন্যস্ত না থেকে প্রকৃতপক্ষে সমাজের সব সদস্যদের উপর কি থাকে? ন্যস্ত থাকে। তিনি কিছুটা অস্পষ্ট হলেও, অস্পষ্ট মানে হচ্ছে এটা সবকিছু চলে আসে নাই, কিন্তু তারপরেও সর্বজন গ্রাহ্য বা সবচেয়ে জনপ্রিয় যিনি সংজ্ঞা দিয়েছেন, তার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তোমরা জানো যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি। তো তিনি গণতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি হচ্ছে, গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের মাধ্যমে পরিচালিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। এই কারণে তিনি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বলে এটাকে উল্লেখ করেছেন। তাহলে এই সংজ্ঞাটা দিয়েছেন। ঠিক আছে, ওকে। এখানে ভাইয়া যাদের ইকোনমিক্স নাই তারা এক্সামে কি ইকোনমিক্স দিতে হবে? এক্সামটা কিভাবে থাকবে একটু বলেন না। আচ্ছা, জাকিয়া নাসরিন পুষ্পা, তোমাদের যদি ইকোনমিক্স না থাকে সেটা আমরা বিবেচনা করব। বেশিরভাগ স্টুডেন্টেরই ইকোনমিক্স আছে, তো সেই হিসেবেই হচ্ছে আমরা রেখেছি। হয়তো অপশনাল হতে পারে। যাদের ইকোনমিক্স আছে তারা ইকোনমিক্স দাগাবে, যাদের পরিণতি আছে এর অলরেডি তোমাদের যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 5টা পরীক্ষা দিতে হবে 5টা বিষয়ের উপরে 100 নাম্বারের। তো 5টার মধ্যে 20-20 করে হলে 100 নাম্বার। ঠিক আছে, তো পরিণতি থেকে 20 নাম্বার, অর্থনীতি থেকে 20 নাম্বার, ইংরেজি থেকে, আইসিটি থেকে, বাংলা থেকে টোটাল 100 নাম্বারের পরীক্ষা তোমাদের হতে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আরেকটা সংজ্ঞা যদি আমরা একটু দেখি, যে সেটা হচ্ছে তোমাদের জন সিলি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি হচ্ছে গণতন্ত্র এমন এক প্রকারের সরকার যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ আছে। তার মানে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ধরনের সরকারকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। বর্তমানে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে গণতন্ত্র বিদ্যমান। ঠিক আছে, গণতন্ত্র বিদ্যমান। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের জন্ম হচ্ছে কোথায়? যুক্তরাষ্ট্রে। মনে রাখবা, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কোনটা? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র না, আধুনিক গণতন্ত্রের জন্ম হচ্ছে কোথায়? যুক্তরাজ্যে। আবার টাইপস অফ যে ডেমোক্রেসির বিষয়ে যায়, এই গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখন কথা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রটা চর্চা করে কিভাবে, হ্যাঁ, আর পরোক্ষ গণতন্ত্রটা চর্চা করে কিভাবে একটু খেয়াল করো। যে প্রত্যক্ষ গণতন্ত্র মানে আমরা জানি যে রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্রের কাজে একটা সময় ছিল যে নগর রাষ্ট্র ছিল। কি রাষ্ট্র ছিল? যে গ্রিক সভ্যতার নগর রাষ্ট্র সম্পর্কে তোমরা নাম শুনেছো না? নগর রাষ্ট্র কি কি ছিল? নগর রাষ্ট্রের মধ্যে অন্যতম হচ্ছে কি যে অ্যাথেন্স, হ্যাঁ, অ্যাথেন্স, স্পার্টা, থেবেস, এগুলো ছিল হচ্ছে নগর রাষ্ট্র। ঠিক আছে? তো প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় ছিল আমি বললাম যে প্রাচীন গ্রিক সভ্যতায়। কোথায়? গ্রিকে বা গ্রিসে, হ্যাঁ, প্রাচীন গ্রিকে। তো গ্রিকে বিশুদ্ধ গণতন্ত্র বা প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, এবং তোমাদের এটাও বললাম যে প্রথম প্রত্যক্ষ গণতন্ত্র বা বিশুদ্ধ গণতন্ত্রের জন্ম কোথায়? অ্যাথেন্স হচ্ছে গ্রিক সভ্যতার নগররাষ্ট্র। তো এই নগররাষ্ট্রের মধ্যে সাধারণ নাগরিক যারা ছিল, অর্থাৎ যারা রাষ্ট্রের নাগরিক ছিল, তারা রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করত। এই ধরনের গণতন্ত্র, অর্থাৎ যদি রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য এবং সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই ধরনের গণতন্ত্রকে বলে প্রত্যক্ষ গণতন্ত্র। আরেকটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কোনটা? যদি রাষ্ট্রের নাগরিকরা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে না পারে এবং নাগরিকরা, এখানে দেখো প্রতিনিধি, আমাদের দেশে প্রতিনিধি কারা? জনগণের বা নাগরিকের প্রতিনিধি কারা? প্রতিনিধি হচ্ছে এমপি। আমাদের দেশে হচ্ছে এমপি। নাগরিকরা প্রতিনিধি নির্বাচিত করে, প্রতিনিধিরা গিয়ে সরকার গঠন করে, এবং সরকারই যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, তখন এটাকে বলে পরোক্ষ গণতন্ত্র। কি ধরনের গণতন্ত্র? পরোক্ষ গণতন্ত্র। মনে থাকবে, ইনডিরেক্ট আর কি, অথবা এটাকে প্রতিনিধিত্বমূলক বলা হয়, কারণ এখানে প্রতিনিধিরাই সরকার গঠন করে, রাষ্ট্র পরিচালনা করে। তাহলে সহজভাবে গণতন্ত্রের প্রকারভেদের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখবা, এটা প্রত্যক্ষ আর এটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে টাইপস অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? গণতন্ত্রকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বুঝতে পারো না এমন কিছু থাকলে আমাকে প্রশ্ন করবো, আমি তোমাদেরকে উত্তর দিব ইনশাল্লাহ। তো রাজিউল ইসলাম রনি বলেছে মেনশন দেওয়ার মতো মানুষ নাই। এটা তো তোমার ব্যর্থতা। রিমন কুমার, হ্যালো, সে কল করতেছে আমাকে, হ্যালো। ফাইমা ফামু মেনশন করেছে বন্ধুকে। ওকে, যাই হোক, ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে করো, কেমন? তো একটু খেয়াল করো। এবার আসি গণতন্ত্রের টাইপস অফ যে ডেমোক্রেসি, এটা তো আমি তোমাদেরকে বললামই, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা হতো কোথায়? প্রাচীন গ্রিক সভ্যতায় নগরাষ্ট্রগুলো, বিশেষ করে অ্যাথেন্সে। আর পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকাশ ঘটেছে বর্তমান আধুনিক রাষ্ট্রগুলোতে, এবং বর্তমানে বাংলাদেশ একটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের রাষ্ট্র। এবার আসি আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্য কি। এখানে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ নিয়মের অধীন শাসক, প্রতিনিধিত্বমূলক সরকার। এখানে সরকার গঠন করে এমপিদের মাধ্যমে। ওই যে এদেরকে আমরা কি বলি? জনপ্রতিনিধি বলি। কি বলি? প্রতিনিধি। হ্যাঁ, তাহলে কারা আমাদের প্রতিনিধিত্ব কারা করতেছে? জনপ্রতিনিধিরাই আমাদের প্রতিনিধিত্ব করতেছে। তার মানে নাগরিকরা, যেখানে দেখো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা নাগরিকরা সরাসরি অংশগ্রহণ করতে পারছি না। আমরা যারা নাগরিক, রাষ্ট্রের কাছে সরাসরি অংশগ্রহণ করতে পারতেছি না, কারণ এখানে প্রতিনিধিরাই মূলত রাষ্ট্র চালাচ্ছে। আর একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ বেশিরভাগ মানুষের শাসন। এখানে কেন সংখ্যাগরিষ্ঠ শাসন বলেছে? কারণ আমরা যেভাবেই করি না কেন, জনগণরাই কিন্তু প্রতিনিধিদেরকে নির্বাচিত করে সরকার গঠন করে। এই কারণে এরপরে দায়িত্বশীল শাসন, জবাবদিহি শাসন বলেছেন, জনগণের সার্বভৌমত্ব বলেছেন, নাগরিক অধিকারের সংরক্ষণ থাকে এখানে। কারণ দায়িত্বশীল, কারণ হচ্ছে 5 বছর পরে নির্বাচন হইলে জনগণ ভোট দিবে না, তো সরকারকে দায়িত্বশীল হইতে হয়। জনগণই ক্ষমতা চর্চা করে এবং নাগরিক অধিকার সংরক্ষণ হয়, নাগরিকদের অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে। এই কারণে এরপর একটা হচ্ছে জনমতের প্রাধান্য। জনগণরা যে জনমত তৈরি করে সেটার গুরুত্ব দেওয়া হয়, বা সরকার ওটাকে গুরুত্ব দিতে বাধ্য। এরপরে বহুদলীয় ব্যবস্থা থাকে, অনেকগুলো রাজনৈতিক দল থাকে। একটু জিনিস খেয়াল করবা যে গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো এক দল হবে না, এক দল
হয় না কখনো, দেখছো? একদল কখনো হবে না, হ্যাঁ, দুই দল হইতে পারে, দুই দল আর বহুদল হতে পারে। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় হয় দুই দল হবে, নয়তো কি হবে, বহুদল ব্যবস্থা থাকবে। গণতান্ত্রিক ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থাটাই সবচেয়ে বেশি দেখা যায়। আইনের শাসন থাকে, বিচার বিভাগ স্বাধীন থাকে বা নিরপেক্ষ থাকে, সংবিধানের প্রাধান্য থাকে, সংবিধানেই মূলত গুরুত্ব পায় সবচেয়ে বেশি। তাহলে এগুলো হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের ভালো দিক এবং খারাপ দিক আছে, এগুলো তোমাদের বইয়ের মধ্যে পাবে। গণতন্ত্রের ভালো দিক খারাপ দিক এগুলো রিডিং করলেই বুঝতে পারবে। গণতন্ত্র নিয়ে অলরেডি আমি অনেক কথা বলেছি। এবার আসি হচ্ছে গণতন্ত্র আছে, অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র আছে। পরোক্ষ কি গণতন্ত্র আছে। কমেন্টসগুলো একটু চেক করুন। কি শুরু করছে আপনার স্টুডেন্টরা? কি শুরু করছে? আমি ডিরেক্ট ব্যান করে দিব, মস্কারি নাই। আচ্ছা, পরোক্ষ গণতন্ত্রটা বললাম তো, পরোক্ষ গণতন্ত্রে রাষ্ট্রের নাগরিকরা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে? ওকে, ক্লাসটা করতে পারবো কি স্যার? হ্যাঁ, এইচএসসি 26 অবশ্যই পারবে, এগুলো তোমাদের কাজে আসবে। প্রিমানাথ নামটা কঠিন হয়ে গেল। ওকে, এখানে দেখো আমরা জানি যে পরোক্ষ গণতন্ত্রে, দেখো পরোক্ষ গণতন্ত্রে রাষ্ট্রের কাজে, মানে পরোক্ষ গণতন্ত্রের ক্ষেত্রে আমরা এটা জানি যে নাগরিক যারা, তারা রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা কি করে? আগে প্রতিনিধি নির্বাচিত করে, ঠিক আছে, আর এরপরে সরকার গঠন করে এবং রাষ্ট্র সরকারি চালায়। তো এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা থাকার পরেও 4টা পদ্ধতি আছে যেগুলো প্রত্যক্ষ পদ্ধতি, মানে এমন 4টি পদ্ধতি আছে যেখানে নাগরিকরা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করতে পারবে। মানে পরোক্ষ গণতন্ত্র, তারপরেও রাষ্ট্রের নাগরিকরা সরাসরি রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে গণনির্দেশ, গণ উদ্যোগ, পদচ্যুতি এবং গণভোট। এগুলো কীরকম, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আসে, আমি তোমাদেরকে সংক্ষেপে বিষয়গুলোকে বুঝিয়ে দেই। হ্যাঁ, গণনির্দেশ কি, গণ উদ্যোগ কি, পদচ্যুতি কি, গণভোট কি, এই জিনিসটা, এই 4টা জিনিস আমি তোমাদেরকে ডিটেলসে বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। গণনির্দেশ, হ্যাঁ, আচ্ছা, তো গণনির্দেশটা হচ্ছে ঠিক এরকম, ধরো রাষ্ট্রের মধ্যে কিছু আইন আছে, কি আছে? রাষ্ট্রের মধ্যে আইন আছে। এখন রাষ্ট্র মনে করে যে এই আইনগুলো সংশোধন করা দরকার, তার মধ্যে কোনো একটা আইন, ধরো একটা আইন সংশোধন করা দরকার। রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তখন জনগণকে সরাসরি বলবে যে এই আইনটা সংশোধন করতে হবে, ঠিক আছে, এবং জনগণের কাছ থেকে মতামত চাইবে, ঠিক আছে? তাহলে দেখো, রাষ্ট্র সরাসরি যখন জনগণের কাছ থেকে মতামত চাইবে কোনো একটা আইন বা কোনো একটা নিয়ম সংশোধন করার জন্য, তখন রাষ্ট্র কাকে আদেশ দিবে? জনগণকে আদেশ দিবে, বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যখন আদেশ দেয় তখন সেটাকে বলে গণনির্দেশ, অর্থাৎ নির্দেশ দিলে। এরপরে হচ্ছে গণ উদ্যোগ। গণ উদ্যোগটা কি? যখন জনগণরা, অর্থাৎ জনগণ যারা আছে তারা যখন সরাসরি রাষ্ট্রের কোনো একটা আইন সংশোধন করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করে তখন সেটাকে বলে গণ উদ্যোগ। বুঝতে পারছো কিনা? যেমন ধরো বর্তমানে হ্যাঁ, রাষ্ট্রের মধ্যে একটা আইন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। সেই আইনটা হচ্ছে কি? যে কোটার আইন। কি আইন? কোটার আইন। তো কখন সেটা গণ উদ্যোগ হতো, কখন সেটা গণনির্দেশ হতো। যেমন ধরো, রাষ্ট্র যদি জনগণকে কোটার আইন সংশোধনের বিষয়ে পরামর্শ চেয়ে নির্দেশনা জারি করত তখন সেটা হতো গণনির্দেশ। এখন জনগণরা কোটার যে আইনটা আছে সেটা কি করতে চায়? সেটাকে বাতিল করতে চায়। তাহলে জনগণরা উদ্যোগ গ্রহণ করে। তাহলে মনে রাখবা, নির্দেশ দেয় কে? নির্দেশ দেয় হচ্ছে সরকার, আর উদ্যোগ গ্রহণ করে কে?
উদ্যোগ গ্রহণ করে হচ্ছে জনগণ। তার কারণ হচ্ছে নির্দেশ সবসময় উপর থেকে আসবে, নির্দেশ কখনো নিচের থেকে যাবে না, নির্দেশ আসবে উপর থেকে। তার মানে রাষ্ট্র নির্দেশ দিবে জনগণকে, আর যদি সেটা রাষ্ট্র সরাসরি জনগণকে নির্দেশ দেয় তাহলে সেটা হচ্ছে গণনির্দেশ। আর যখন জনগণ উদ্যোগী হয়ে কোনো একটা আইন পরিবর্তনের জন্য উদ্যোগ নেয় তখন সেটাকে বলে গণ উদ্যোগ। আমরা এই দুইটা জিনিস একটু তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে আমরা একটু দেখে নিব, তারপর লাইন বাই লাইন পরে আমরা সেটা কিন্তু বোঝার চেষ্টা করব। দেখো, গণনির্দেশ বলছে যে সাংবিধানিক আইন বা সাধারণ আইন সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধনের জন্য জনমত গ্রহণের প্রয়োজন দেখা দিলে, অর্থাৎ যদি কোনো একটা আইন সংশোধন বা পরিবর্তনের যদি প্রয়োজন দেখা দেয় তখন জনমত বা জনগণের কাছ থেকে মতামত যখন গ্রহণ করা হয় তখন সেটা হচ্ছে গণনির্দেশ। যেমন সুইজারল্যান্ডের সংবিধানের কোনো আইন পরিবর্তন সংশোধনের জন্য গণনির্দেশ অবশ্যই গ্রহণ করতে হয়। এছাড়া সুইডেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম এই রাষ্ট্রগুলোর মধ্যে গণনির্দেশ আসে। এক সময় সোভিয়েত ইউনিয়নে, তোমরা ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া যে প্রেসিডিয়াম এবং কোনো অঙ্গরাজ্যের অনুরোধ ক্রমে যে কোনো বিষয়ে গণনির্দেশ ব্যবস্থা করতে পারতো। অর্থাৎ সহজ কথাই হইল যে রাষ্ট্র কোনো একটা কিছু সংশোধনের জন্য জনগণের কাছ থেকে যখন মতামত গ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্র যখন জনগণের কাছ থেকে মতামত, জনগণের কাছ থেকে কি নেয়, জনমত গ্রহণ করে, তখন সেটা হচ্ছে গণনির্দেশ। তাহলে রাষ্ট্র নির্দেশনা জারি করে জনগণের কাছ থেকে মতামত চায়। আর এটা হচ্ছে গণ উদ্যোগ, যখন জনগণের মধ্য থেকেই, দেখো, আইন প্রণয়ন ও আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণ উদ্যোগ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল 19টি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডে এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। অর্থাৎ জনগণই উদ্যোগ গ্রহণ করে সেখানে আইনটা সংশোধনের জন্য কাজ করে, এটাকে বলে গণ উদ্যোগ। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে পদচ্যুতি। পদচ্যুতিটা কিরকম? পদচ্যুতিটা হচ্ছে, ধরো আমার কোনো সরকারকে ভালো লাগতেছে না, অথবা কোনো সরকারের কোনো ব্যক্তিকে ভালো লাগতেছে না, তো তাকে আমি ক্ষমতা থেকে সরিয়ে দিব। তাকে আমি কি করব? ক্ষমতা থেকে সরিয়ে দিব। সেই লক্ষ্যে যদি আমি কোনো কাজ করি সেটাকে বলবো আমরা যে কি, যে পদচ্যুতি। পদচ্যুতিটা বুঝতে পারছো তাহলে? অর্থাৎ পদচ্যুতি যেটা, সেটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে স্পষ্টভাবে বলেছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে জনপ্রতিনিধি থেকে আস্থাভঙ্গ বা গণবিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ করার পদ্ধতিকে পদচ্যুতি বলা হয়। কি বলা হয়? পদচ্যুতি বলা হয়। দক্ষিণ আমেরিকার কয়েকটি রাজ্যে পদচ্যুতির নিয়ম প্রচলিত রয়েছে। অর্থাৎ যদি কোনো সরকার বা কোনো প্রতিনিধি বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা কোনোভাবে যদি আইন ভঙ্গ করে বা নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন ব্যবস্থা করা হয়, জনগণের কাছ থেকে মতামত নেওয়া হয়, তখন এই ধরনের ব্যবস্থাকে বলে পদচ্যুতি। আর এটা হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে কোনো একটা বিশেষ পরিপ্রেক্ষিতে জনগণের কাছ থেকে মতামত নিয়ে জনমত নির্ধারণ বা কোনো সময় গণভোটও বলা হয়ে থাকে। অর্থাৎ এটাকে কখনো কখনো জনমত নির্ধারণ বা কোনো কোনো সময় গণভোটও বলা হয়ে থাকে। এটা হচ্ছে অনেকটা এরকম যে জনগণ এটার পক্ষে আছে কিনা, পক্ষে থাকলে তারা হ্যাঁ ভোট দিবে, পক্ষে না থাকলে তারা সেটাকে না ভোট দিবে অথবা না বলবে। এটা হচ্ছে কি, গণভোট। ঠিক আছে, তো বাংলাদেশের সাথে দেখো, তোমরা জানো যে পাকিস্তান বিভক্ত যখন হচ্ছে 1947 সালে, যখন ভারত এবং পাকিস্তানের জন্ম হচ্ছে, তো ভারতের পাকিস্তানের সাথে কিন্তু আসাম ছিল না। ঠিক আছে, পাকিস্তান তো দুটা অংশ, আবার পূর্ব পাকিস্তান আবার কি পশ্চিম পাকিস্তান। এটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর এটা কি, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, তো এই দুইটা এলাকার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে মোটামুটিভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তানের মধ্যে কিন্তু আসামের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, আসামের একটা অংশ ছিল হচ্ছে সিলেট। তো সিলেট কি পূর্ব পাকিস্তানের সাথে থাকবে না আসামের সাথে থাকবে, সেটা নিয়ে একটা গণভোট হয়েছিল যে 1947 সালে। আবার বাংলাদেশের রাষ্ট্রপতি যে জিয়াউর রহমান এবং হচ্ছে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে এরশাদ, এরাও গণভোট করেছে। এরপরে 91 সালে এসে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সম্মতি দিলেন কিনা এই জন্য, অর্থাৎ 1991 সালেও আরেকবার গণভোট হয়েছে। অর্থাৎ গণভোটের ক্ষেত্রে
সরকার সরাসরি জনগণের কি নেয়, মতামত নেয়। অর্থাৎ এখানে মাঝখানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বাদ দিয়ে সরাসরি সরকার জনগণের কাছ থেকে কি নেয়, মতামত নেয়। তো এই কারণে এই 4 ধরনের পদ্ধতিকে বলা হয়ে থাকে কি পদ্ধতি, যে এই 4 ধরনের পদ্ধতিকে বলা হয়ে থাকে পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ আমরা জানি যে রাষ্ট্র যেটা আছে সেই রাষ্ট্রের মধ্যে আমরা তো পরোক্ষ গণতন্ত্রের চর্চা করি, কিন্তু তারপরেও এই 4টা পদ্ধতির ক্ষেত্রে আমরা পরোক্ষ নয় বরঞ্চ আমরা প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করতে পারি। অর্থাৎ সেখানে সরাসরি আমরা সিদ্ধান্ত, জনগণরাই সিদ্ধান্ত জানাতে পারি, এটাই বলা হয়েছে। ঠিক আছে, আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরেরটা আমরা এরপরের ইয়াতে যাই, এরপরের ধারণায় যাই, সেটা হচ্ছে একনায়কতন্ত্র। ঠিক আছে, এক ইংরেজি ক্লাস হচ্ছে, এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের হবে। আমি জাস্ট হচ্ছে 2টা কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করবো। এটা হচ্ছে একনায়কতন্ত্র, আর এটা হচ্ছে কি যে প্রজাতন্ত্র। ঠিক আছে, একনায়কতন্ত্র কি, একনায়কতন্ত্র কাকে বলে? একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে। অর্থাৎ যেই শাসন ব্যবস্থায় একজন ব্যক্তিই হচ্ছে শাসন ক্ষমতা পরিচালনা করে সেটাকে বলে একনায়কতন্ত্র। এখানে একনায়কতন্ত্রের ক্ষেত্রে যুগে যুগে বিভিন্ন সময়ে, হ্যাঁ তোমরা একটু যদি খেয়াল করো, খ্রিস্টপূর্ব 7ম ও 8ম শতকে প্রাচীন গ্রিসের স্বৈরতন্ত্রের মধ্যে একনায়কতন্ত্রের ইঙ্গিত ছিল। তাহলে একনায়কতন্ত্রের ইঙ্গিত কোথায় ছিল? প্রাচীন গ্রিসের মধ্যে। আধুনিক বিশ্বে একনায়কতন্ত্রের বড় প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ গণতন্ত্রের বড় প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ মনে করা হয় একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। আবার বলছি, একটু খেয়াল করো যে গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা হচ্ছে কোনটা? একনায়কতন্ত্র। তাহলে একনায়কতন্ত্র সম্পূর্ণ, যেখানে একনায়কতন্ত্র সেটার সম্পূর্ণ বিপরীত হচ্ছে কোনটা? সম্পূর্ণ বিপরীত হচ্ছে গণতন্ত্র। ওই যে এরিস্টটল যেখানে একজনের শাসন ব্যবস্থা বলেছেন একনায়কতন্ত্রকে, সেখানে গণতন্ত্রকে তিনি বলেছেন যে অনেকের শাসন ব্যবস্থা, অনেকের শাসন ব্যবস্থা বলেছেন এখানে এটাকে। তো এখানে একজনের শাসন একনায়কতন্ত্রের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে কি অনেকের শাসন। তাহলে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা, মানে একনায়কতন্ত্রের তুলনায় গণতন্ত্র হচ্ছে ভালো ব্যবস্থা, এটা আমরা জানি। বর্তমান বিশ্বে, আধুনিক বিশ্বে একনায়কতন্ত্রের বড় প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ গণতন্ত্রের, একনায়কতন্ত্র হচ্ছে গণতন্ত্রের বড় প্রতিদ্বন্দ্বী। ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ, তার মধ্যে জার্মানি, ইতালি, স্পেন, এই দেশগুলোর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর একনায়কতন্ত্রের আবির্ভাব হয়। তোমরা জানো জার্মানির বিষয়ে জানো, হিটলারের বিষয়ে, ইতালির মুসোলিনি, স্পেনের মধ্যে যিনি ছিলেন, হ্যাঁ। তো ইতালিতে একনায়কতন্ত্র, ফ্রান্সে, জার্মানিতে, হ্যাঁ, এবং স্পেনে, তো এরা ফ্রাঙ্কো থেকে শুরু করে মুসোলিনি, হিটলার, এরা সবাই একনায়ক ছিলেন। বর্তমান বিশ্বে একনায়কতন্ত্র আছে বা একনায়কতন্ত্র দেখা যায়, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র যেই রাষ্ট্রটাতে আছে তার মধ্যে একটা হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তো একটু যদি খেয়াল করো, জার্মানিতে অ্যাডলফ হিটলার, ইতালিতে মুসোলিনি চরম একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকার অনেক দেশের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তবে স্বৈরশাসনের মধ্যে কিছু প্রকৃতিগত ভিন্নতা ছিল, অর্থাৎ মোটামুটিভাবে কিছুটা ভিন্নতা ছিল। একনায়কতন্ত্রের মূল যে বিষয়টা, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যে একনায়কতন্ত্রের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এক জাতি, এক দল এবং এক নেতা। এটা হচ্ছে একনায়কতন্ত্রের মূলনীতি, মনে রাখবা। একনায়কতন্ত্রের মূলনীতি কি? এক জাতি, এক দল এবং এক নেতা। ওখানে এক জাতি, এক দল, এক নেতাই হচ্ছে একনায়কতন্ত্রের মানে গুরুত্বপূর্ণ মূলনীতি। ঠিক আছে, তো একনায়কতন্ত্র কাকে বলে সে বিষয়ে বলতে গিয়ে এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যে তুমি শাসকের আলাপ আলোচনা, পরামর্শ, সমঝোতা এগুলোর কোনো স্থান নাই। স্বাধীনতার বলতে কিছু নাই সেখানে, একনায়কের ইচ্ছাই হচ্ছে শেষ কথা। একনায়কতন্ত্র কাকে বলে সে বিষয়ে বলতে গিয়ে একজন সমাজবিজ্ঞানী নিউম্যান তিনি কি বলেছে দেখো, তিনি বলছে যে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এবং অবাধে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে একনায়কতন্ত্র বলে। অর্থাৎ একজন ব্যক্তি অথবা হচ্ছে তার একটা গোষ্ঠী যখন হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একচেটিয়াভাবে ক্ষমতা দখল করে তখন সেটাকে বলে একনায়কতন্ত্র। এবার আসি, একনায়কতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন, এখানে দল থাকবে এক দল, অর্থাৎ এক দল থাকবে। এখানে কয় দল থাকবে? এক দল থাকবে। এরপরে থাকবে হচ্ছে বিরোধী দল থাকবে না, এখানে সর্বাত্মকবাদী বলছে, এখানে সবকিছু একজনই নিয়ন্ত্রণ করবে অথবা এক দলে নিয়ন্ত্রণ করবে। ক্ষমতার কেন্দ্রীয়করণ হবে, ক্ষমতাহীন আইনসভা থাকবে, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, উগ্র জাতীয়তাবাদ,
এরপরে জাতীয় যুদ্ধবাদী এবং সাম্রাজ্যবাদী প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করে বসে থাকে, অর্থাৎ প্রচার মাধ্যমগুলো স্বাধীন না। আমাদের দেশে নিউজ চ্যানেলগুলো তো নিউজ প্রচার করে, তাই না? বিপ্লবের সম্ভাবনা, বল প্রয়োগ থাকে সেখানে। মোটামুটিভাবে এগুলো হচ্ছে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রজাতন্ত্র। হ্যাঁ, প্রজাতন্ত্র কাকে বলে সেটা আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা বিষয় বলেই তোমাদেরকে আমি এটা শেষ করে দিচ্ছি। প্রজাতন্ত্র কি, কাকে বলে? প্রজাতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান মানে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান মানে বুঝো তো, বাংলাদেশ দেশের রাষ্ট্রপতি না, জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত, তাকে প্রজাতান্ত্রিক সরকার বলে। তো আমাদের দেশ প্রজাতান্ত্রিক কিনা দেখো, আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছেন, হ্যাঁ, রাষ্ট্রপতিকে ভোট দেয় কে? এমপিরা। আমাদের দেশে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা। আবার এদেরকে ভোট দেয় কে? এদেরকে ভোট দেয় হচ্ছে জনগণ। তাহলে আমাদের দেশ জনগণ সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দিতে পারে না, জনগণ এমপিদের ভোট দেয়, এমপিরা গিয়ে রাষ্ট্রপতিকে। এই কারণে আমাদের দেশে হচ্ছে পরোক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি কি হয়? নির্বাচিত হয়। ঠিক আছে? তো সহজভাবে বলতে গেলে যেই সরকার কাঠামো উত্তরাধিকার ব্যক্তি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে না, তাই প্রজাতান্ত্রিক সরকার। অর্থাৎ এখানে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পাবে না। যেমন আমাদের দেশে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যিনি আছেন, তো উনি চাইলেই কিন্তু তার ছেলেকে রাষ্ট্রপতি বানাইতে পারবে না বা রাজা বানাইতে পারবে না, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যেই গণতান্ত্রিক ব্যবস্থায় বা যেই সরকার ব্যবস্থায় জনগণ ভোট দিতে পারে, সেখানে রাষ্ট্রপতি যদি পরোক্ষ ভোটে বা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, সেই ধরনের সরকারকে বলে যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে? তো সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। মনে রাখবা, সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে বর্তমান বিশ্বে প্রজাতান্ত্রিক ব্যবস্থার প্রথম রাষ্ট্র হচ্ছে কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে তোমরা জানো যে জাতিসংঘভুক্ত 192টি দেশে, 93টি দেশে অথবা 193টি দেশে, যে 135টি দেশেই কি আছে? বর্তমানে প্রজাতান্ত্রিক সরকার কাঠামো রয়েছে। অর্থাৎ 135টি দেশের মধ্যে বর্তমান প্রজাতন্ত্র আছে। ঠিক আছে? তো তোমাদের সুস্পষ্টভাবে বলতে গেলে বাংলাদেশও একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কেন? এখানে বর্তমানে বাংলাদেশে উগ্র কি? উগ্র মানে হচ্ছে খারাপ, মানে অন্যদের প্রতি সেই পজিটিভ না, সবসময় সেই অন্যদের প্রতি নেগেটিভ, এই ধরনের ব্যবস্থাকে উগ্র বলা হয়। ঠিক আছে? তো আজকে তোমাদের এইটুকু থাকলো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এবং তোমরা অনেকেই জানো যে এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং অনেকে এটা জানো না যে কিসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে এবং কীরকম পরীক্ষা হবে। এমসিকিউ টাইপস পরীক্ষা হবে, এবং তোমাদের পরবর্তী ক্লাস হবে ইংলিশ ক্লাস, এবং তোমরা সেই ক্লাসটি করার জন্য প্রস্তুত থাকো। আজকে যেটুকু পড়িয়েছি তোমরা ভালোভাবে নিজেদের বই ধরে এবং ক্লাসটা সামনে নিয়ে নোট করে পড়ে ফেললেই তোমাদের জন্য মনে হয় বেটার হবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, এবং দুইটা ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। সুতরাং ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। পিডিএফ কোথায় দিব? ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন না, এটা এগুলো ফেসবুকেই হচ্ছে কন্টেস্টটা, আপাতত ইউটিউবে করা হবে না। অনেক ভালো লাগছে আপনার ক্লাসটা করে। আচ্ছা মহিমা, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটি কেমন লেগেছে এবং তোমরা কেমন উপকৃত হচ্ছ, এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে তোমরা মেনশন করতেছো কিনা অবশ্যই সেটা মাথায় রাখবা। এবং তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইংলিশ ক্লাস হবে। পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে জানিয়ে দিছে তো পরীক্ষার ডেট। পরীক্ষার ডেটটা আছে, পরীক্ষার ডেট দিছে তো 15 তারিখের দিকে মনে হয় তোমাদের পরীক্ষার ডেট দিছে।